পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি তানিমা ইসলাম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে যে কোর্সটি আমি পড়াই সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা, যার কোর্স কোড PS 308। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার উপায়সমূহ। আমরা জাতীয় সংহতি অর্থ জাতীয় একাত্মতা বোধ এটা কিন্তু জেনেছি। সুতরাং ভারতে জাতীয় সংহতি কেন অক্ষুণ্ণ রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা জানব, কিন্তু তার আগে এক নজরে আমরা বোর্ডে দেখে নিতে চাই যে কি কি কারণে ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রয়েছে। 1 নম্বর হচ্ছে সংসদীয় সরকার কাঠামো, 2 নম্বর নির্বাচনের রায়ের প্রতি শ্রদ্ধাবোধ, 3 নম্বর সংবিধানের প্রাধান্য, 4 নম্বর সঠিক ও বলিষ্ঠ নেতৃত্ব, 5 নম্বর জাতীয়তাবোধ, 6 নম্বর ভাষাগত স্বাধীনতা, 7 নম্বর সামরিক বাহিনীর ভূমিকা, 8 নম্বর ভৌগোলিক অবস্থান, 9 নম্বর পার্লামেন্টের কমিটি ব্যবস্থা, 10 নম্বর ধর্মীয় ঐক্য, 11 নম্বর সাংস্কৃতিক ঐক্য, 12 নম্বর প্রদেশের উপর কেন্দ্রের প্রভাব, 13 নম্বর বিরোধী দলের ভূমিকা, 14 নম্বর রাজনৈতিক সচেতনতা, 15 নম্বর বা সবশেষ যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমলাদের প্রশাসনিক অভিজ্ঞতা। ভারত স্বাধীনতা লাভের পরপরই রাষ্ট্র পরিচালনার অন্যতম যে অত্যাবশ্যকীয় কর্তব্য, সেই কর্তব্যের সমাধান করতে সক্ষম হয়েছে। সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুচিন্তিত সংবিধান প্রণয়ন করেছে এবং অপরদিকে সুদৃঢ় প্রশাসনিক রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ সংসদীয় গণতন্ত্রকে কায়েম করতে সক্ষম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বহু ভাষাভাষী এবং সাম্প্রদায়িক বিভিন্নতা সত্ত্বেও ভারতে রাজনৈতিক সংহতি বা জাতীয় সংহতি আজ পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই উক্তিটি পর্যালোচনার দাবি রাখে যে ভারত একটি বহু ভাষাভাষী কিংবা বহু গোত্রের রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে কেন আজ অবধি রাজনৈতিক সংহতি বা জাতীয় ঐক্য বিনষ্ট হয়নি। আমরা জানি যে রাজনৈতিক সংহতি এবং অগ্রগতি লাভের জন্য যে কয়েকটি উল্লেখযোগ্য উপাদানের প্রয়োগ, তার মধ্যে কিন্তু রাজনৈতিক দল অন্যতম, এবং ভারতে এ ধরনের একটি জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল গঠনে সমর্থ হয়েছে এবং যেটা আমরা জানি 1885 সালে কংগ্রেস নামক এই দলটি গঠিত হয়েছে। কংগ্রেসের সুস্পষ্ট এবং সঠিক কার্যক্রমের ফলেই সেখানে রাজনৈতিক ক্ষেত্রে আজ পর্যন্ত চরম অস্থিতিশীলতা দেখা দেয়নি। কংগ্রেস নেতৃবৃন্দ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ফলে দলটিতে ঘটেছে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের স্বার্থের সংহার। এক্ষেত্রে জাতীয় ভিত্তিক দল হিসাবে কংগ্রেস আত্মপ্রকাশ করায় ভারতের জাতীয় ঐক্য কখনো বিনষ্ট হয়নি। তাছাড়া কংগ্রেসের রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত কিন্তু জনসমর্থন লাভ করেছে এবং ভারতীয় রাজনৈতিক ঐক্য কখনো বিপর্যয়ের সম্মুখীন হয়নি। সুতরাং ভারতের জাতীয় সংহতি অর্জনের ক্ষেত্রে কংগ্রেস নামক যে রাজনৈতিক দল, সেটির ভূমিকা যে অবশ্যই উল্লেখযোগ্য সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এছাড়াও যে সকল উল্লেখযোগ্য উপাদান ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে সেগুলো প্রথমটা আমরা এখানেই বলেছি যে সংসদীয় সরকার কাঠামো। স্বাধীনতার পরপরই ভারত সরকার রাষ্ট্র পরিচালনার কাঠামো হিসেবে সংসদীয় গণতন্ত্রকে বেছে নেয়। বিভিন্ন গ্রুপ তাদের নিজেদের প্রতিনিধির মাধ্যমে সংসদের সদস্য নির্বাচন করার সুযোগ লাভ করে। ফলে তাদের অভাব অভিযোগ এবং রাজনীতির চাহিদা ও স্বার্থগুলো যথাযথভাবে আইনসভায় তুলে ধরতে সক্ষম হয়েছে। এর ফলে জাতীয় সংহতির ভিত্তি কিন্তু বিনষ্ট হয়নি। তদুপরি ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন সম্প্রদায়ের যোগ্যতার স্বীকৃতি থাকায় রাষ্ট্রপ্রধান হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকেও কিন্তু
প্রার্থী নির্বাচন করা হয় এবং এক্ষেত্রে সংসদীয় সরকার কাঠামোর সফলতায় কিন্তু ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রেখেছে। 2 নম্বর আমরা বলছি যে নির্বাচনের রায়ের প্রতি শ্রদ্ধাবোধ। গণতান্ত্রিক পদ্ধতির সফলতার একটি অন্যতম পূর্ব শর্ত আমরা জানি যে নির্বাচন, এবং নির্বাচন কিন্তু এমন একটি মাধ্যম যার সাহায্যে জনগণ তাদের মতামত প্রকাশ করার সুযোগ পায়। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচনের রায়ের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই শর্তটি কিন্তু যথাযথভাবেই পালন করা হয়েছে। এমনকি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদাহরণও ভারতে রয়েছে একাধিকবার। যেমন ইন্দিরা সমর্থিত কংগ্রেস নির্বাচনে জনতা পার্টির নিকট পরাজিত হলে মোরারজি দেশাই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন। অতঃপর পুনরায় নির্বাচনে জয়লাভ করে ইন্দিরা গান্ধীর কংগ্রেস ক্ষমতায় ফিরে আসে। নির্বাচনের রায়ের প্রতি এ ধরনের শ্রদ্ধাবোধ ভারতের ঐক্য এবং সংহতিকে বিনষ্ট হতে দেয়নি। 3 নম্বর আমরা যেটা বলছি যে সংবিধানের প্রাধান্য। ভারত কিন্তু স্বাধীনতা লাভের পরপর একটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুস্পষ্ট সংবিধান প্রণয়ন করেছে, যা তাদের সংসদীয় গণতন্ত্রকে বা আমরা বলবো যে ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা পালন করেছে। স্বাধীনতা লাভের পরপরই ভারতীয় জাতীয় কংগ্রেস সংবিধানটি প্রণয়ন করে। এই সংবিধানের মাধ্যমে বিভিন্ন ধর্ম, গোত্র এবং সম্প্রদায়ের স্বার্থ এবং অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা এবং সমর্থন কিন্তু অটুট রাখা সম্ভবপর হয়েছে। তাই জাতীয় সংহতি কোনো বাধার সম্মুখীন হয়নি। 4 নম্বর আমরা বলছি সঠিক বা বলিষ্ঠ নেতৃত্ব। একটি রাষ্ট্রের গণতন্ত্রের সফল বাস্তবায়ন নির্ভর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক দলের উপর। আর এক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব রাজনৈতিক দলটিকে চরম সফলতায় পৌঁছে দিতে পারে। আমরা উদাহরণ হিসেবে পাকিস্তানের অবস্থাকে উল্লেখ করতে পারি। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর মুসলিম লীগ তথা পাকিস্তানের প্রশাসন কিন্তু চরম বিশৃঙ্খল অবস্থায় নিপতিত হয়। তেমনি জওহরলাল নেহেরু কিংবা মহাত্মা গান্ধীর মৃত্যুর পর ভারত কিন্তু এ ধরনের রাজনৈতিক অচল অবস্থার সম্মুখীন হয়নি। রাজনৈতিক ক্ষেত্রে সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্বই ভারতকে এ ধরনের রাজনৈতিক সফলতা অর্জনে বলিষ্ঠ ভূমিকা পালনে সহায়তা করেছে। 5 নম্বর আমরা বলছি জাতীয়তাবোধ। আমরা জাতীয়তাবোধকে বলি কি যে ঐক্যানুভূতি, মানসিক যোগ্য, সেটাকেই আমরা জাতীয়তাবোধ বলে অভিহিত করে থাকি। গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ শাসনামলের থেকে ভারতে যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটে, সে অনুভূতির ভিত্তি আজও ভারতের প্রতিটি নাগরিকের মনে জাগ্রত রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে দেশ ও জাতি সর্বপ্রথম এবং সর্বশেষ লক্ষ্য, এটাই হলো ভারতীয় জাতীয়তাবাদের মূল মন্ত্র। সুতরাং জাতীয়তাবোধের এ ধরনের চেতনা ভারতকে জাতীয় সংহতি এবং ঐক্যের বন্ধনে সুদৃঢ় করতে সাহায্য করেছে। আমরা এরপরে বলছি ভাষাগত স্বাধীনতা। ভারতের জাতীয় ঐক্য অর্জনে অন্যতম উপাদান হচ্ছে জাতীয় বা রাষ্ট্রীয় ভাষা। ভারতে কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় ভাষা প্রচলিত থাকলেও একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে বা রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অবশ্য সরকার এক্ষেত্রে হিন্দিকে রাষ্ট্রের জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিলেও অনেকাংশে বিভিন্ন রাজ্যে যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু স্বাধীনতা এবং প্রাধান্য দিয়েছে। তাছাড়া নিজ নিজ রাজ্যে প্রশাসনিক কার্য পরিচালনার জন্য স্বীয় আঞ্চলিক ভাষা ব্যবহারের স্বীকৃতি রয়েছে। একই সাথে ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দেওয়ার ফলে ভারতে ভাষাগত কোন্দল আজ পর্যন্ত জাতীয় ঐক্য ও সংহতি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সুতরাং হিন্দিকে যেমন রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলোকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে এবং স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং নিজ নিজ রাজ্যে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ভাষাগুলোকে ব্যবহারের স্বীকৃতি রয়েছে। সুতরাং আমরা বলবো যে ভাষাগত যে স্বাধীনতা সেটা ভারতীয় জাতীয় সংহতি অর্জনের ক্ষেত্রে একটা বড় উপাদান হিসেবে কাজ করছে। এরপরে আমরা আসছি সামরিক বাহিনীর ভূমিকায়। আমরা জানি যে দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া প্রায় প্রত্যেকটি রাষ্ট্রেই কিন্তু সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। এক্ষেত্রে ভারত শুধু ব্যতিক্রম। ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয়টিকে গুরুত্ব প্রদান করেছে এবং বিভিন্ন সম্প্রদায় এবং অঞ্চলের ভিত্তিতে এ দপ্তরটি গড়ে তুলেছে। এর ফলে সামরিক বাহিনীর ক্ষেত্রে বিভিন্ন ধর্ম, সম্প্রদায় এবং বিভিন্ন বর্ণের সৈনিকদের সমাহার ঘটেছে এবং আঞ্চলিক ভিত্তিতে সেনাদল গঠন করে সেভাবেই তার নামকরণ করা হয়েছে।
ভারত একটি অভিন্ন ভূখণ্ডে বিভক্ত একক রাষ্ট্র হয়, সেখানে সেনাবাহিনীর কোনো অংশ ক্ষমতা দখল করলেও তারা এই কথা ভালোভাবেই জানে যে এই বিরাট ভূখণ্ডের নেতৃত্ব দেওয়া একটি মাত্র অঞ্চল ভিত্তিক সেনা দলের পক্ষে কখনোই সম্ভব নয়। ফলে কোনো সামরিক বাহিনী ভারতের প্রশাসনিক ব্যবস্থায় হস্তক্ষেপ করার সুযোগ বা সাহস এখনো পায়নি। কাজেই ভারতের সামরিক বাহিনী কর্তৃক জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি বিনষ্ট হবার আশঙ্কা দেখা দেয়নি। এক্ষেত্রে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো ব্যতিক্রম, এবং ভারতের সামরিক বাহিনীর প্রতি যে ভূমিকা সেটা কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণেই কিন্তু ভারতে সামরিক বাহিনী আজ পর্যন্ত রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেনি। তারপরে যে বিষয়টি আসছে যে ভৌগোলিক অবস্থান, ভারতে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষার সমাহার রয়েছে। শাসনকার্য পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে, সমস্যাও রয়েছে, কিন্তু পাকিস্তানের মতো এত ভৌগোলিক অবস্থান বিচ্ছিন্নতার জন্ম দেয়নি। ভারতের ভৌগোলিক অবস্থানকে অবশ্যই জাতীয় সংহতির ক্ষেত্রে অনুকূল বলে ধরা যায়। এক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলনগুলো রয়েছে সেগুলো কিন্তু সফল হতে পারছে না। আসাম, ত্রিপুরা এবং শিখ অধ্যুষিত পাঞ্জাব এলাকায় যদিও পৃথক রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলনগুলো উঠেছে, তথাপি এই কথা দৃঢ়ভাবে বলা যায় যে ভারতের জাতীয় সংহতিকে বিনষ্ট করে এ ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সফলতা লাভ করবে না বলেই আমরা কিন্তু বিশ্বাস করি, এবং সেটা ভৌগোলিক অবস্থানের কারণেই কিন্তু আরো বেশি সুদৃঢ় হয়েছে। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে জবাবদিহিতার ব্যবস্থা, এবং সেটা হচ্ছে পার্লামেন্টের যে বিভিন্ন কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে। যেমন উল্লেখযোগ্য কমিটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক ইন্স্যুরেন্স কমিটি, ফাইন্যান্স কমিটি, মৌলিক অধিকার কমিটি এবং জাতীয় স্বার্থ রক্ষা কমিটি। এই সমস্ত কমিটিগুলো জনগণের অধিকার এবং স্বার্থ সংরক্ষণের জন্য আন্তরিকভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাছাড়া প্রতিটি প্রদেশ এবং রাজ্যে সকল ক্ষেত্রে জনগণের অধিকার সমানভাবে রক্ষা করা হচ্ছে কিনা তার প্রতিও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এর ফলে এ সকল কমিটির উপর জনগণের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। সুতরাং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে ভারতের পার্লামেন্টের যে কমিটি ব্যবস্থা সেটা কিন্তু অবশ্যই সফল একটি পদক্ষেপ, এবং এখানে জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে এবং জনগণের কিন্তু এই পার্লামেন্টের কমিটিগুলোর উপর আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, যেটা জাতীয় সংহতিকে অটুট রেখেছে। এরপরে আমরা বলছি যে ধর্মীয় ঐক্য। ভারতীয় জনসংখ্যার শতকরা ৮৩% হিন্দু এবং অপর ধর্মাবলম্বীর সংখ্যা শতকরা ১৭%। শতকরা ৮৩ জন একই ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও ভারতকে সংবিধান অনুযায়ী কখনো হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হয়নি। এর ফলে অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মীয় চিন্তাধারা, ধর্মীয় রীতিনীতি পালনে কখনো নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কল্পনা করে না। এমনকি চাকরি এবং রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার স্বীকৃতি পাওয়ায় জাতীয় সংহতির বন্ধন কিন্তু আরো বেশি সুদৃঢ় হয়েছে, এবং ভারতের সংবিধানে আমরা জানি ধর্মনিরপেক্ষতাবাদ নীতি গৃহীত হয়েছে। এরপরে আমরা বলছি সাংস্কৃতিক ঐক্য। এখানে আমরা একটি কথা বলবো যে মুসলিম সম্প্রদায়কে বাদ দিলে সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত দিক থেকে ভারতীয়দের মধ্যে খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয় না। সাংস্কৃতিক ক্ষেত্রে এ ধরনের অভিন্নতা ভারতকে জাতীয় সংহতি বজায় রাখতে সাহায্য করেছে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত রয়েছে, এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু আমরা জানি যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা একান্ত দরকার, এবং এক্ষেত্রে কেন্দ্র কিন্তু প্রদেশকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেবে, তবেই কিন্তু জনগণ অধিকার এবং স্বাধীনতা লাভ করবে, এবং সেটা কিন্তু ভারতে হয়েছে। সেটা হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থায় শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি থাকলেও প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে। প্রদেশগুলো সরকার পরিচালনায় স্বাধীনতা ভোগ করার ফলে আঞ্চলিক অধিকার বিনষ্ট হয় না। প্রদেশে ক্ষেত্রে কেন্দ্রের প্রভাব থাকায় জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সংহতিও কিন্তু আরো বেশি সুদৃঢ় হচ্ছে। এরপরে আমরা বলছি বিরোধী দলের ভূমিকা। আমরা জানি যে ভারত হচ্ছে বহু দলের বা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি ভারতে রয়েছে, এবং ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং সংসদীয় সরকার তথা আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। তাছাড়া বিরোধী দলীয় রাজনীতির অবাধ সুযোগ এবং ভূমিকা ভারতীয় রাজনীতিকে সফল গণতন্ত্র লাভের সুযোগ করে দিয়েছে। বিরোধী দলীয় রাজনীতি সরকারকে সমালোচনা, নির্বাচনে অংশগ্রহণ, সভা সমিতি অনুষ্ঠান ইত্যাদির সুযোগ থাকায় রাজনীতিতে কখনো অগণতান্ত্রিক যে বিষয়টা সেটা কখনো প্রবেশ করতে পারেনি।
রাজনৈতিক দলগুলো এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয় জাতীয় সংহতি কোনরূপ চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। তাহলে শক্তিশালী বিরোধী দল এখানে আছে বলেই কিন্তু ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকছে। তারপরে আমরা বলবো যে রাজনৈতিক সচেতনতা। ব্রিটিশ উপনিবেশিক শাসন আমল থেকে ভারতীয় জনগণ রাজনৈতিক ক্ষেত্রে দীক্ষা লাভের সুযোগ পাওয়ায় রাজনীতির প্রতিটি ক্ষেত্রেই জনগণ সঠিক এবং সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে। এবং আমরা বলবো যে দক্ষিণ এশিয়ার অপর নাগরিকদের তুলনায় ভারতের জনগণ কিন্তু রাজনীতি সচেতন। আর এ ধরনের রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক সংহতিকে তথা জাতীয় সংহতিকে আরো বেশি সুদৃঢ় করেছে। সব শেষ আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমলাদের প্রশাসনিক অভিজ্ঞতা। এবং আমরা দেখেছি যে ভারতের রাষ্ট্র পরিচালনার নিযুক্ত আমলাগণ প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতার অধিকারী এবং সেটা কিন্তু দীর্ঘদিন উপনিবেশিক শাসন ভারতে বিদ্যমান থাকায় একটা সুদৃঢ় বলবো বা সুদক্ষ প্রশাসনিক আমলার সৃষ্টি হয়েছে, যেটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ আমলারা রয়েছে। ফলে রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সুযোগ পাওয়ার দরুন আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধ এবং দ্বন্দ্ব কখনো মারাত্মক আকার ধারণ করেনি। আমলাদের প্রশাসনিক অভিজ্ঞতা রাজনৈতিক সংহতি টিকিয়ে রাখতে আরো বেশি ভূমিকা রেখেছে। সুতরাং আমরা বলবো যে উপরোক্ত উপাদানগুলো ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার পিছনে সহায়ক ভূমিকা পালন করছে। তারপরেও কিন্তু বর্তমানে কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতে রয়েছে এবং মাথাচাড়া দিয়ে উঠছে। আসামের বিদেশি খেদা আন্দোলনের প্রণেতা মণিপুর, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ড রাজ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ঘোরতর আকার ধারণ করেছে। হিংসাত্মক কার্যকলাপ দিন দিন বাড়ছে। ভারতের দক্ষিণাঞ্চলে দ্রাবিড়রা আসামীয়দের মতো আন্দোলনে নামনি বটে, কিন্তু অধিকার আদায়ের পথে তারা পা করে অগ্রসর হচ্ছে। এমত অবস্থায় আসাম তথা গোটা অঞ্চল আজ স্বাধীনতা লাভের জন্য তোলপাড় শুরু করেছে। উপরন্তু আসামীয়দের দাবির কাছে ভারত সরকার যদি নতি স্বীকার করে তাহলে গোটা দক্ষিণ ভারত সহ অনেক রাজ্যকে আসামীয়দের পথে টেনে নেবে। এসব প্রত্যক্ষ করে অনেক সময় জাতীয় সংহতির প্রশ্নে কিন্তু ভারত যুগ সন্ধিক্ষণে উপনীত হয়েছে। তারপরেও আমরা বলবো যে উপরোক্ত উপাদানগুলোর কারণে ভারতের জাতীয় সংহতি এখনো অক্ষুণ্ণ রয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখার যে কারণসমূহ সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করছি যে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানে শেষ করছি।